বেসিক্যালি আসলে ভূত এই শব্দের সাথে পার্সোনালি আমি পরিচিত না, এই সেন্সে যে ভূত বলে কিছু আছে এটা বিলিভ করি না। বাট জিন এবং ইনসান কোরআন শরীফে আছে, জিন আছে, এবং হয়তো জিনের বিভিন্ন রকম রূপগুলো, বিভিন্ন রকম অস্বাভাবিক ব্যাপারগুলো আমাদের কাছে মানে ভূত বা এই জাতীয় পেতনি, এই জাতীয় অনেক রকম ফরমেশন আছে আমাদের কাছে গল্পগুলো আসে। আর অযাচিত অনেক ঘটনায় ঘটে মানুষের লাইফে আসলে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ব্যাপারগুলো বিশ্বাস করা একটু কঠিন। তবে যদি কারো লাইফে পার্সোনালি এরকম কিছু হয়ে থাকে হয়তো সে ফিল করতে পারবে যে হ্যাঁ হয়তো ব্যাপারগুলো পসিবল। আর যদি কারো লাইফে না হয়ে থাকে হোপ যেটা না হোক, কারণ ব্যাড একটা এক্সপিরিয়েন্স। আর আমি আসলে এবার একটু শুরু করি আমার মালয়েশিয়ার গল্পটা। আসলে তখন 2000 সাল, আমি বাংলাদেশে তখন কম্পিউটার সায়েন্সের উপরে জাস্ট কিছু কিছু প্রাইভেট প্রতিষ্ঠান বিভিন্ন রকম ডিপ্লোমা কোর্স নিয়ে আসছে। অ্যাপটেক ছিল, বাট ওদের প্রাইজিং ছিল অনেক হাই। সেম প্রাইজে হয়তো বাইরে ইন্ডিয়া বা মালয়েশিয়া বা সিঙ্গাপুরে আপনি অনায়াসেই ডিপ্লোমাগুলো কমপ্লিট করতে পারতেন। তো আমার একটু কম্পিউটার উপরে পার্সোনালি আমার অনেক ফ্যাশন ছিল, ওয়েব ডিজাইনিং এর উপরে একটু কাজ করতে যাচ্ছিলাম। আমার বড় ভাই ছিলেন, উনি মালয়েশিয়ার একটা ইনস্টিটিউটের লেকচারার ছিলেন। ওনার সাথে যেন ওভার মেইলে আমি যোগাযোগ করলাম। উনি বললেন হ্যাঁ এখানে স্কোপ বেশ ভালো, সো তুমি যদি আসতে চাও আসতে পারো, তবে বেটার একা না আসে, যদি তোমার মতো আরো ইন্টারেস্টে দুজন থাকে কয়েকজন মিলে আসলে তোমাদের বোরিং লাগবে না। আমি ব্যাপারটা আমার কয়েকজন বন্ধুর সাথে শেয়ার করলাম। ফাইনালি আমরা তিনজনে চিন্তা ভাবনা করলাম যে আমরা তো এক বছর একটা ডিপ্লোমা কোর্স করে আসি। তো ওখানে যাওয়ার আগে যেটা হয় নর্মালি মানুষের কৌতূহল থাকে, নতুন জায়গায় যাচ্ছি, ওখানকার এনভায়রনমেন্ট গুলো কিরকম, লিভিং স্ট্যান্ডার্ড কত হাই, আমাদের এফোর্টের মধ্যে থাকবে কিনা, বা আমরা কি কি প্রবলেম ফেস করতে পারি, ওগুলো অ্যাডভান্সলি কিভাবে সলভ করতে পারি। তো ওসব আলোচনা করতে গিয়ে যেটা জানলাম আমরা যে ওখানে আসলে এমনিতে খাবার দাবার সবকিছু খুবই নর্মাল বাংলাদেশের মতোই। অ্যাকোমোডেশনটা একটু ডিফিকাল্ট, এবং আগে থেকে অ্যাকোমোডেশনের ব্যবস্থা না করলে ওখানে গিয়ে হুট করে যে কোনো জায়গায় অ্যাকোমোডেট হওয়াটা একটু কঠিন। সো আমরা ওইটার ব্যাপারে একটু জোর দিলাম। বড় ভাইকে বললাম, যিনি ওখানে আছেন লেকচারার, যে ভাইয়া কাইন্ডলি আমরা অ্যাডভান্স টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি আমাদের জন্য একটা ওখানে অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট ভাড়া নিয়ে নেন অ্যাডভান্স। উনি বললো সমস্যা নেই, আমি দেখতেছি ওখানে এরকম অনেক পাওয়া যায়। সো আমরা অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছি। যথারীতি আমাদের যখন ওরিয়েন্টেশন তার 7 দিন আগে আমরা ফ্লাই করলাম। তো একটা ব্যাপার ছিল, তখন আসলে মালয়েশিয়ায় ভিসা লাগতো না, পোর্ট এন্ট্রি ছিল। আপনি যদি স্পেসিফিকলি কোনো ওরকম কাজে না যান, পোর্ট এন্ট্রিতেও যাওয়া যেত, ভিসা নেওয়া লাগতো, ম্যান্ডেটরি ছিল না। তো আমরা আসলে পোর্ট এন্ট্রিতেই গিয়েছিলাম। তো পোর্ট এন্ট্রিতে গেলে যে জিনিসটা হয়, টুরিস্ট হিসেবে গেলে খুব অনায়াসেই এয়ারপোর্টে নামার সাথে সাথে ভিসা পাওয়া যায়। বাট যেহেতু আমরা স্টুডেন্ট হিসেবে গিয়েছিলাম, ওখানকার কলেজে একটা ক্লিয়ারেন্স বা আদার্স কিছু ফর্মালিটিস ছিল। তো ওখানে এয়ারপোর্টে যাওয়ার পরে আমাদের কলেজ থেকে উনি বড় ভাইয়া প্লাস ওখানকার যে প্রতিনিধি ছিলেন, ওনারা এয়ারপোর্টে পৌঁছতে সমস্ত পেপার ফর্মালিটিস কমপ্লিট করতে করতে এমনিতে একটু ডিলে হয়ে গেছিল। আমরা এয়ারপোর্টে অলমোস্ট 3 ঘন্টার মতো বাড়তি স্টে করেছিলাম। তারপর যখন এয়ারপোর্টে বেরোলাম, ভাইয়া বললো একটা তো প্রবলেম হয়ে গেছে, আসলে আগে আমি বলিনি, আসার আগে তোমার নার্ভাস হয়ে যাবা, যার সাথে কথা বলেছিলাম উনি তো বাসাটা প্রোভাইড করতেছে না, সো নতুন বাসার জন্য আমি খোঁজ লাগিয়েছি, 5-7 দিন লাগবে। এখন তোমরা এর মধ্যে কষ্ট করে কোথাও নিজেরা অ্যারেঞ্জ করে রাখো, অথবা আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, তোমাদের যেভাবে সুবিধা হয়। তো ওখানে অনেক বাঙালি শ্রমিক বা লেবার আছে, অনেক বাঙালি লোকজন আছেন যারা জব টপ করেন, এবং তারা অনেক বেশি হেল্পফুল। আসলে আমরা বাংলাদেশ থেকে বুঝি না, কিন্তু বাংলাদেশি যারা বাইরে থাকেন তারা বাংলাদেশি কাউকে পেলে অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে যান এবং চেষ্টা করেন ওদের সাধ্যমতো সাপোর্ট দিতে। তো যেটা হয়েছে যে আমার সাথে যে আর 2 ফ্রেন্ড ছিল, তারা চিন্তা করলো যে ওদের পরিচিত রিলেটিভস আছে ওখানে, ওদের এখানে গিয়ে 5-7 দিন স্টে করবে। আমি বললাম 5-7 দিনের মামলা, আপাতত খালি আবার ওই লোকজন খুঁজি ঝামেলাটাকে একটু কম দামে হোটেল বাই, যেহেতু যদি কিছুটা পাওয়া যায় 5-7 দিন জন্য থেকে গেলাম। তো কেএল হার্ট নামে মালয়েশিয়ায় একটা 25-26 তলা ভবন আছে। একসময় খুব পশ একটা হোটেল ছিল, জাঁকজমকপূর্ণ হোটেল ছিল। তখনও কেএল সেন্টার বা এগুলো তৈরি হয়নি। তো কেএল সেন্টার এগুলো তৈরি হওয়ার পরে সব মেইন সিরিজে চলে আসছে কেএল সেন্টার কেন্দ্রিক, আর ওইটা হয়ে গেছে ওল্ড ঢাকার মতো। এবং ওখানে একটু নিডি ফ্যামিলি বা স্টুডেন্ট যারা খুব বেশি পরিমাণ পড়াশোনা লিড করে না বা খুব হাই এক্সপেন্স এফোর্ড করতে পারে না, ওরা আসলে ওই এলাকাটা চুজ করে, কারণ একটু তুলনামূলক ওখানে কষ্ট কম।
তো ওইটা ছিল একসময় হোটেল, বাট যেটা হয়েছে যেহেতু মেইন শহরটা শিফট হয়ে গেছে, তো হোটেলটার ওইভাবে আগের মতো হোটেল বিজনেস হচ্ছে না। তো হোটেল মালিকরা চিন্তা করলো কি অনেকে থাকে পার্মানেন্টলি, অনেক শ্রমিকরা দেখা গেল 5-6 জন মিলে পার্মানেন্টলি একটা রুম নিয়ে থাকতেছে, অত ওখান থেকে কাজ করতেছে। তো ওনারা ওইটা মানে পাঁচ মিশালি টাইপ একটা ইয়ে হয়ে গেছে। হোটেলে রুমও পাওয়া যায়, ইন্ডিভিজুয়াল চাইলে মান্থলি কন্ট্রাক্টে থাকা যায়, অনেক সময় অনেকে পার্মানেন্টলি 1 বছরের কন্ট্রাক্টে থাকে, ভ্যারাইটিস এরকম পিপল ওখানে থাকে। তো ওখানে ম্যাক্সিমাম বাসিন্দা যারা ছিল সব ছিল গিয়ে আফ্রিকান, ম্যাক্সিমাম ছিল আফ্রিকান নিগ্রো। তো ওখানে মানে অলমোস্ট 24 ঘন্টা গান বাজনা বা যেহেতু জিনিসপত্র চলতো। মালয়েশিয়ান কিছু লোকাল লোকজন ছিল, বাঙালি আমি কাউকে পাইনি ওখানে। তো ওখানে যাওয়ার পরে যখন ম্যানেজারের সাথে কথা বলি, ম্যানেজার বলতেছে আসলে আমরা তো এইভাবে রুম ভাড়া দেই না, মাঝে মাঝে ফ্রি হয় খালি হয় তখন ভাড়া দেই, আর আমাদের ম্যাক্সিমাম সব কাস্টমার মোটামুটি 1 মাস 2 মাস 3 মাসের জন্য ওইভাবে পার্মানেন্টলি বুকিং নিয়ে নেয়। তো আপনি আসছেন এমন টাইমে, আসলে আমাদের এখানে তো খালি নেই এখন, সো আনফরচুনেটলি আমরা আপনাকে রুম প্রোভাইড করতে পারতেছি না। তো আমি একটু টেনশনে পড়ে গেলাম, কারণ ওখানকার যেই কস্ট ছিল সেটা হয়তো আমার ব্যালেন্সের মধ্যে ছিল, বাট অন্যান্য যে হোটেলগুলো আছে ওগুলোর কস্ট অনেক হাই। সো আমার পক্ষে হয়তো 5 দিন ওখানে 5 দিন একটা হোটেলে স্টে করা আর আমার 1 মাসের রেন্ট পে করা অলমোস্ট সেম থিং, যেটা আমার জন্য একটু বার্ডেন হয়ে যাবে হয়তো। তো আমি ভাবলাম যে ঠিক আছে দেখি ওখানে আশেপাশে লোকজন আলাপ করে বা এই যেহেতু সস্তা আর কিছু পাওয়া যায় কিনা বা একটু কম দামের মধ্যে। তো তখন ওই নিচে একটা ওয়ান স্টপ মল ছিল, ওখানে পাবলিকের সাথে মালয়েশিয়ান এক লোকের সাথে কথা বলতে গিয়ে উনি বললো যে একটা রুম আছে ভাই, আসলে ওটা অনেকদিন ধরে ইউজ হচ্ছে না, উপরে এমনিতে খালি পড়ে আছে, না আপনি যখন থাকতে চান ওটা তো ম্যানেজ করে দিতে পারি, ডিসিশনটা আপনার। আমি বললাম ডেফিনেটলি যদি রুম খালি থাকে আমি তো রুমে করতেছি, সো আমার কোনো প্রবলেম নেই। বলো চলেন, বেটার আপনি তাহলে রুমে চলেন, আগে আপনি রুমের কন্ডিশন দেখেন, তারপর আপনি ডিসিশন দিন আপনি থাকবেন কি থাকবেন না। তো রুমটা ছিল 16 ফ্লোর, লিফটে 16 মানে 17 তলায় ছিল, 24 তলা বিল্ডিং ছিল এটা। তো রুমে যাওয়ার পরে নর্মালি যেটা হয়, একটা অনেকদিন বদ্ধ বা আনইউজড কোন রুমে ঢুকলে একটা স্মেল পাওয়া যায়, যে স্মেলটা আসলে ঠিক কমফোর্ট দেয় না বা ভালো লাগে না। তো রুমে ঢুকার সাথে সাথে একটা অস্বস্তিকর পরিবেশ, একটা গুমোট ভাব, কেমন যেন একটা বিদ্যুতের গন্ধ, ঠিক একটু খারাপই লেগেছে। তারপর যেহেতু আমার হাতে কোনো অপশন ছিল না, প্লাস অনেকদিন পরিত্যক্ত রুম, সো এরকম স্মেল থাকতেই পারে। তো রুমে ঢুকে দেখলাম না, রুমের সাইজ বেশ ভালোই, যে বেড আছে বেডটা অনেক মানে খুব ভালো বেড, সোফা আছে, টিভি আছে, এভরিথিং। সো ওই সেন্সে রুমে থাকাটা খুব বেশি প্রবলেম ছিল না। তো অনেকদিন আনইজ থাকার কারণে রুমটা একটু নোংরা ছিল, এবং দেয়ালে কিছু কিছু জায়গায় ঠিক পানির পিক ফেলে যে এরকম স্পট থাকে ওরকম কিছু স্পট ছিল। তো আমি ওনাকে বললাম যে ঠিক আছে রুমে থাকা যায়, সমস্যা নেই, আপনার কাইন্ডলি একটু আপনাদের যদি এখানে কেয়ারটেকার বা যেটুকু থাকে বা ক্লিনার থাকে কাইন্ডলি একটু রুমটা যদি পরিষ্কার করে দেন, কারণ এই কন্ডিশনে এই রুমে থাকার একটা জন্য ডিফিকাল্ট হবে। তোমরা বললো না এটা সমস্যা হবে না। তো যথারীতি খুব অল্প সময়ের মধ্যে ক্লিনার চলে আসলো, উনি রুম টুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেল। আর ওদের সবগুলো ওয়াল ছিল টাইলসের, সো ওই যে ওয়ালে যে স্পট গুলো ছিল ওগুলো একটু কড়াকড়ি মোছার পরে স্পট গুলো আর নাই, একদম অলমোস্ট ফ্রেশ হয়ে গিয়েছিল। আমি জানলা খুলে দিলাম, একদম ফ্রন্ট সাইডে বারান্দা ছিল, অনেক বড় একটা বারান্দা। জানলা খুললাম, বাতাস আসার পরে একটু রুমটা অনেক ফ্রেশ হয়ে গেল এবং গুমোট ভাবটা চলে গেল। আই ফিল কমফোর্ট দেন। তো আমার বড় ভাইটা লিভ করলো, যিনি আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে গিয়েছিলেন। লিভ করার পরে আমি জাস্ট হোটেল কর্তৃপক্ষের ফর্মালিটিস সারার পরে নিচে গেলাম, একটু হালকা জাস্ট খিদে পেয়েছে আমার, যেহেতু স্ন্যাক্স খেয়ে ভাবছি টায়ার লাগছে ঘুমিয়ে পড়বো, কারণ এমনিতেই বাংলাদেশে ফ্লাই করে গিয়েছি, এয়ারপোর্টে 3 জায়গাটা ওয়েট করেছিলাম। তারপর সব মিলে জিলে একটু মেন্টাল স্ট্রেস যাচ্ছিল, প্রেশার যাচ্ছিল, একটু টায়ার্ড লাগতেছিল। তো আমি নিচে খাওয়া দাওয়া করা আসার পরেই জাস্ট যখন শুয়ে পড়লাম, শোয়ার সাথে সাথে অলমোস্ট আমার ঘুম চলে আসছে। তো ঘুমের ঘরে অনেক রকম আজীব মানে বিদ্যুতের স্বপ্ন দেখলাম, অনেক রকম শব্দ পেলাম, মানে অনেক কিছু। তো যেটা হয় আসলে যখন খুব বেশি টায়ার্ড থাকলে ঘুমালে এরকম মাঝে মাঝে স্নায়বিক কিছু প্রবলেম দেখা দেয়, যেগুলো হয়তো স্বপ্নের মাধ্যমে বা তার অবচেতন মনে সেগুলো ফিল করে। সো আমার মনে হয়েছিল ঘুম থেকে ওঠার পরে হয়তো ওরকম অনেক বেশি স্ট্রেস ছিলাম, যে কারণে শব্দ টব্দ পেয়েছি বা তো সাইলেন্ট ঘুম হয়নি। ইটস ওকে, আসলে নতুন জায়গায় এসেছি, এরকম হতেই পারে। আমি খুব বেশি গুরুত্ব সহকারে ব্যাপারটা বিবেচনা করিনি। তো সকাল সকাল আমি বেরিয়ে গেলাম, আমাদের ওরিয়েন্টেশনের আরো 6 দিন বাকি আছে। ভাবলাম ক্যাম্পাসে একটু ঘুরে দেখি, প্লাস যেহেতু 1 বছর থাকা লাগবে, একটু মালয়েশিয়ার বাসের রুট গুলো সম্পর্কে, ট্রেন লাইন বা কিভাবে কি আসলে কি বিষয় একটু আশেপাশে ঘুরে দেখি, যাতে নিজের প্রয়োজনে যখন তখন যা লাগে সেগুলো কালেকশন করা যায় আর কি।
তো ওই চিন্তা ভাবনা করে বের হলাম, বের হয়ে সারাদিন ঘোরাঘুরি করলাম। তারপরে ওখান থেকে বাসে উঠলাম, কেয়াল সেন্টারে গেলাম, ওখান থেকে আবার সানওয়েতে গেলাম, সানওয়ে থেকে ঘুরে আবার রুমে ফিরে আসলাম। তো ফিরে আসতে আসতে মোটামুটি অনেক রাত্র হয়ে গেছে। তো ওদিন ঘোরাঘুরির কারণে একটা টায়ার্ডনেস ছিল, পাশাপাশি যেটা ছিল যে নতুন জায়গায় গিয়েছি, ঘুরেছি, একটা চার্মিং ভাব ছিল মনের মধ্যে। সো আগের দিনের মতো অত টায়ার্ডনেস ছিল না শরীরে, এবং মোটামুটি শরীরটা বেশ ফ্রেশই ছিল। আর মালয়েশিয়ার ওয়েদার আসলে খুব চমৎকার। ওখানে প্রতিদিন একবার বৃষ্টি হয় মিনিমাম 2 ঘন্টার জন্য, আর একদম স্টিডি ওয়েদার। ওদের ওয়েদারের মধ্যে খুব বেশি আমাদের বাংলাদেশের ভেরিয়েশন নেই, এখন গরম, এখন ঠান্ডা, এখন ওখানে এরকম না। অলমোস্ট সারা বছরই একরকম ওয়েদার থাকে এবং সারা বছর বৃষ্টি হয় ওদের, ডেলি 2 ঘন্টার মতো এভারেজ। তারপর আমি রুমে ঢুকলাম, একটা শাওয়ার টাওয়ার দিয়ে আমি জাস্ট টিভিটা ছেড়ে বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখতেছি। তো টিভি দেখতে দেখতে আসলে কখন যে টিভি দেখার মধ্যেই ঘুমিয়ে গিয়েছি আসলে ওইভাবে আমি নিজেও নোটিস করিনি। একসময় তন্দ্রার মতো চলে আসছে, ঝিমুনি চলে আসছে। তো ঝিমুনির একটা পর্যায়ে আমি ফিল করতেছি যে একটা কান্নার শব্দ, কেউ কাঁদতেছে। আমি জাস্ট একবার, দুবার, তিনবার যখন ফিলিংসটা একটু আমার করা হয়ে গেল, হুট করে জীবনী ভেঙে গেল, আমি উঠে বসলাম খাটের উপরে। আশেপাশে তাকিয়ে দেখতেছি নাথিং হ্যাপেন্স, এভরিথিং ইজ কোয়াইট সিম্পল অ্যাজ ইউজুয়াল। আমার মনে হলো হয়তো মেবি দিস ইজ এ হ্যালুসিনেশন অর সামথিং লাইক দ্যাট, মেন্টাল স্ট্রেস বা কিছু একটা জন্য তো আমি এসে ফিল করতেছি। আমি আবার যথারীতি শুয়ে পড়লাম, টিভি চ্যানেলটা খোলা। একটা জিনিস বলা হয়নি এখানে, যে ওখানকার হোটেলগুলোর একটা সিস্টেম ছিল, যেহেতু ওল্ড সিটি এবং খুব কস্ট লোকজন থাকতো না, ওনারা কস্ট মিনিমাইজ করার জন্য জাস্ট রাত 12টার পরেই হোটেলের সমস্ত লাইট অফ করে দিত। শুধুমাত্র একটা ডিম লাইট অ্যালাউড ছিল, আর এমনিতে টিভি লাইট অন থাকতো। আর এমনিতে যে কমন লাইট যেগুলো ছিল আর কি, মানে আলাদা সুইচ ছিল, যে ওই সুইচের মাধ্যমে করিডোরের 3টা পরপর লাইট অথবা রুমের হয়তো 4-5টা লাইট সবগুলো অফ, শুধু ডিম লাইটের পাওয়ারটা অন থাকতো। তো রাত 12টার পরে ওরা এই সুইচটা অফ করে দিত। তো ওইটা আমার জন্য খুব বেশি প্রবলেম ছিল, কারণ রুমে ডিম লাইট আছে, টিভি চলতেছে, এবং ওদের এনভায়রনমেন্ট বললাম না, অনেক বেশি পিওর এনভায়রনমেন্ট, যে কারণে ঠিক রাত্রেবেলাও বারান্দা জ্বালা খুলে রাখলে একটা হালকা ন্যাচারাল লাইট আছে। তো ওরকম কোনো অন্ধকার বা ওরকম কোনো ফিলিংস ছিল না। তো যখন আমি দেখলাম না আসলে কিছুই নেই, একেবারেই সিম্পল, আমার তো মনের ভুল বা কিছু একটা। সো আমি যখন আবার শুয়ে পড়লাম টিভি দেখতে দেখতে, আবার যখন তন্দ্রার মতো চলে আসলো, সেম টাইম আবারও আমি তন্দ্রার ঘরের মধ্যে আবারও কান্নার শব্দ পাচ্ছি, এবং শব্দটা এবার তীব্র হচ্ছে। আমি ওই ঝিমুনির মধ্যেই শুনতেছি শব্দটা। একটা সার্টেন সময় পরে এই শব্দটা ঠিক আমি আর অ্যালাউ করতে পারতেছি না, এত মারাত্মক ভাবে আমাকে পেইন করতেছে, এবং এত তীব্র শব্দটা। আমি জাস্ট আবার উঠে গেছি। তো উঠে যাওয়ার পরেই আমি যখন রুমে চালিয়ে তাকালাম, আই ফাউন্ড নাথিং অ্যাগেইন। তো আমার মনে হলো যে ফাইন, লেটস টেক এ ব্রেক, আমার একটা ব্রেক নেওয়া দরকার। তো আমি বারান্দায় গেলাম, দাঁড়ালাম, একটা সিগারেট ধরলাম, একটা সিগারেট খেলাম, তারপরে আবার রুমে ব্যাক করলাম, একটু বাথরুমে ঢুকলাম, হাত মুখ ধুলাম, ফ্রেশ হয়ে টিভি ছেড়ে আবার শোয়া দিলাম। তো এরকম আসলে আমার দুবার ঘুম ভেঙেছে। আমি তো 12টা 12:30 দিকে শুয়েছি, অলমোস্ট তখন 3টা অ্যারাউন্ড 3 এরকম বাজে আর কি লাস্ট টাইমে যে ব্যাপারটা। এর মধ্যে 2বার ঘুম ভেঙেছে তন্দ্রা করে, বা 2বারই আমি যখন ঘুম থেকে উঠেছি আই ফাউন্ড নাথিং এট অল, আমি কিছুই পাইনি। তো থার্ড টাইম যখন আবার আমি শোয়ার মধ্যে আমার ঘুম চলে আসলো, তখন যখন আমি আবার কান্নার তীব্র আওয়াজ পাচ্ছি, তখন আমি যেটা হয়েছে, আমি আসলে ঝিমুনির আগে আমি জাস্ট মনের মধ্যে একটা ভয় আছে, একটা কৌতূহল আছে। তো আমি হেলান দিয়ে বালিশ উঁচু করে চাদর মুড়ি দিয়ে চোখ খোলা রেখে তাকাচ্ছি যে আসলে ব্যাপারটা কি ঘটে, আসলে কি হয়, বারবার এরকম কান্না শুধু আছে, আসলে ব্যাপারটা কি। তো আমার আসলে ওই গত 2বারের মতো তো করা ঝিমুনি আসেনি। নর্মালি যখন আমি ওইভাবে তাকিয়ে আছি, তাকানোর মধ্যেও একসময় হালকা একটু জীবনে চলে আসছে, তখন আবার আমি কান্না শব্দ পাচ্ছি। কান্না শব্দ পাওয়ার পরে প্রত্যেকবার যখন উঠে যেতাম, আর ওইবার না উঠে আমি জাস্ট শুয়ে চোখটা খুলে দেখার চেষ্টা করতেছি আসলে ব্যাপারটা কি। এবং তখন আমি যে দেখলাম যে আমি যেখানে শুয়ে আছি, যে বিছানায় একদম কোনাকুনি সামনে টিভি, এবং আমার বিছানা ছিল পশ্চিম দিকে, টিভিটা ছিল পূর্ব দিকে, আর দক্ষিণ দিকে কোনায় টিভির উল্টা পাশে একটা ডাবল সোফা ছিল বসে টিভি দেখার জন্য। ওখানে সোফার উপর 2 পা তুলে সামওয়ান, কেউ কাঁদতেছে, আমাকে ছায়া বা অবয়ব দেখতেছি, এবং আমি ডিফাইন করতে পারছি না পুরুষ না মহিলা বা কি, বাট আমার মনে হলো যে এটা অনেক প্রমিনেন্ট। তো প্রথমে আমার যেটা মনে হলো যে হতে পারে হয়তো চোখের ভুল, বা হয়তো তন্দ্রার মধ্যে কিছু একটা হবে, বা দিস এন্ড দ্যাট। বাট আমি একটু ফলো আপ করার পরে আমি দেখতেছি যে সামথিং হ্যাপেন্ড।
তো যে জিনিসটা আমার ইনস্ট্যান্টলি মাথায় কাজ করেছিল যে আসলে যে যেটা হয় যে আমি রুমের মধ্যে একা আসলে, তো এই মুহূর্তে আমি ইন্টারনালি অনেক বেশি ভয় পাচ্ছি এবং আমি বুঝতেছি না হোয়াট টু ডু, আমার কি করা উচিত। তো আমার কাছে সবচেয়ে সহজ বুদ্ধি মনে হলো ভয় ভাঙানে যে বেটার আমি টয়লেট যাই, হাত মুখ ধুয়ে আসি, মনে হয় হাত মুখ ধুয়ে আসলে তো চোখের মানে ভ্রম হতে পারে, হয়তো কেটে যাবে আর কি। জাস্ট আমি যখন টয়লেট গেলাম, টয়লেট থেকে আসার পরে দেখি না আসলে ওখানে কেউ নাই, বাট আমি ডেফিনিট যে আমি এই জিনিসটা দেখেছি এবং তখন আমি জাস্ট অনেক বেশি ইন্টারনালি কনসার্ন। আমার মোটামুটি হাত পা হিম হয়ে আছে, ভয় কাটাতে পারতেছি না, আসলে কি করবো সেটা আমি বুঝতেছি না। তো এইবার আমি একেবারেই আর না শুয়ে আমি জাস্ট হেলান দিয়ে মানে খাটের দিকে হেলান দিয়ে বালিশ দিয়ে চাদর মধ্যে চোখ রাখে তাকিয়ে আছি। এবার অনেকক্ষণ চলে গেছে, এরকম 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট। 30 মিনিট পরে আবার দেখলাম কান্নার শব্দ এবং তখন আমি স্পষ্ট দেখতেছি, কারণ একটু সময় হয়ে গেছে, 3:30 4:30 বাজে, একটু ভোরের কিছু আলো ঢুকতেছে জানলা দিয়ে, যেমন এবং তখন আমার মানে অভাবটা অনেক বেশি আমার চোখে স্পষ্ট এবং ক্লিয়ার। আমি দেখতেছি যে কার্লি হেয়ার, কোকড়ানো চুলের এক মহিলা বা মেয়ে, এজ কত কাউন্ট করা একটু ডিফিকাল্ট, দুপা তুলে সে কাঁদতেছে, এখানে কাঁদতেছে এবং তার কোন এক্সপ্রেশন নেই, সে শুধু কাঁদতেছেই। এবং পাশাপাশি আমি তখন অবজার্ভ করে দেখলাম যে ওয়ালের, আমি যেদিন পছন্দ করেছিলাম ওয়ালে যখন দেখেছিলাম যে পানির পিকের মতো কিছু কালার লাল লাল ছোপ ছোপ, এবং তখন দেখতেছি ওয়ালে এরকম ধামধাম কিছু ছোপ ছোপ মতো দাগ পড়তেছে। ওই মুহূর্তে আসলে আমি কি করব, আমি মানে নিজেও বুঝতেছিলাম না আসলে, কারণ আসলে আমার কি করে, নতুন জায়গা, নতুন পরিবেশ, এলাকায় বুঝতেছিলাম আসলে যে আমি যদি এই মুহূর্তে সাকসেস হয়ে যাই বা কিছু একটা হয়, সেটা অবশ্যই আমার জন্য খারাপ হবে। সো সামহাউ আই হ্যাভ টু সার্ভাইভ। সবচেয়ে বেস্ট ওয়ে আমার এটাই মনে হলো যে আমি হেলান দিয়ে বসে থাকি। অ্যাটলিস্ট যেটা হয়, আপনি যখন ভয় পাবেন দেখবেন আমার পিছনে যে ওয়াল থাকে, আপনি যদি পুরো ফ্রন্টটা কাভার করতে পারেন তখন আপনার ভয়টা একটু কম লাগবে, কারণ মানুষ অলওয়েজ ভয় পায় তার ব্যাক সাইড দিয়ে, মানে একটা সাইকোলজিক্যালি এই জিনিসটা কাজ করে আর কি। তো মনে হলো আমার পিছনের সাথে কাভার করা আছে, আমি সামনে দেখতেছি, যদি কিছু একটা খারাপ ঘটেও আমি সেটা দেখতে পারবো। সো বেটার আমি জাস্ট স্টপ থাকি। ওইটা ভাবতে ভাবতে কি মনে করার জন্য হুট করে আমার বালিশের পাশে সিগারেট প্যাকেট ছিল, সিগারেট প্যাকেটে সিগারেট দেওয়ার সাথে সাথেই ওয়াবাপটা চলে গেল। আমি সারা রাত ঘুমাতে পারিনি, একটু পরে উঠলাম, উঠে বারান্দায় গিয়ে বসছি এবং ভোর একদম সকাল হলো, সকাল পর্যন্ত বারান্দায় বসে আমি। তো বারান্দায় বসে থাকার পরে আমি সকাল হওয়ার পরে আমি রুমে ঢুকলাম, ঢোকার পরে আমি নিচে আসলাম। নিচে এসে আমি যে লোক আমাকে রুমটা দিয়েছিল, হোটেলের একজন কর্মচারী, উনি আবার ওয়ার্কশপে চাকরি করে, ওনাকে ব্যাপারটা বললাম যে দিস ইজ দ্য প্রবলেম, হোয়াট হ্যাপেন্স। তো উনি বললাম এরকম তো হওয়ার কথা না, বা একটু উনি এড়াই দিল। তখন আমি ম্যানেজার কাছে স্ট্রেট গিয়ে বললাম ম্যানেজারকে যে এই ব্যাপার, আমি এই সমস্যায় পড়ছি, প্রবলেমটা কি। তো ম্যানেজার বললো আপনাকে রুম দিচ্ছে কে। আমি বললাম কেন, আপনাদের হোটেলের লোক। বলে আপনাকে কালকে বলছি রাত্রে বললাম রুম খালি নাই, তা আপনি পাঁচ দিন, তারপর উনি রুম দিলে, আপনি রুম নিলেন কেন। আসলে এই রুমটা একটা এক্সচেঞ্জ করছিল 3 মাস আগে, এখানে ছেলে একটা মেয়ে থাকতো, ফরেনার স্টুডেন্ট ছিল। তো একটা ইনসিডেন্সে মেয়েটা মারা যায়, তারপর পুলিশ কেস হয়েছিল, রুমটা 1-1.5 মাস এমনিতে বন্ধ ছিল। তারপর যেটা হয়েছে, আমরা যেন রুমটা আবার নতুন করে ওপেন করে চালু করি, যখনই কোনো বর্ডার বা কোনো আমাদের কাস্টমার রুমটা থেকেছে, তারা কোন রকম কমপ্লেন দিয়েছে আমাদেরকে এই জাতীয়, এবং তারপর আমরা আসলে আমাদের হোটেলের গুডলের জন্য হোক বা এই বদর্শনা এড়ানো কমানোর জন্য হোক, আমরা ওই রুমটা ইউজ করা বন্ধ করে দিচ্ছি, ওই রুমটা আমরা কাউকে ভাড়া দিই না। সো আপনাকে তো তখন বলেছিলাম যে আপনি এই রুমে উঠেন না, তো আপনি রুম নাই, তা আপনি কেন শুধু শুধু এই রুমে গেলেন আর কি আপনি। তো যেটা হয়েছে আসলে আমার যেটা মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটা এগেন্স্টে তো বলা যায় আসলে এই ব্যাপারগুলো আমরা গল্পের বইয়ে পড়ি বা উপন্যাসে পড়ি, হয়তো নাটক সিনেমা দেখতে ভালো লাগে, রিয়েল লাইফে আসলে এই ব্যাপারগুলো বিশ্বাস করা সো ডিফিকাল্ট, কখনোই ঘটে না, কখনো ঘটেও না। সো আসলে ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি, বাট আসলে এর পিছনে যদি কেউ ব্যাখ্যা চায়, ব্যাখ্যা দেওয়াটা আমার জন্য সো ডিফিকাল্ট, বিকজ হয়তো আমার লাইফে এক্সপিরিয়েন্স না হলে হয়তো আমি বিশ্বাস করতাম না। রাইট। আসলে ব্যাপারটা হয় যে আমি সবসময় দেখেছি যে এক্সপেরিয়েন্স গুলো যেভাবে হয়, একটু কথা হচ্ছিল এই সমস্ত বিষয় নিয়ে, যে যখন আমরা কোনো কিছু এক্সপেরিয়েন্স করি, সবচেয়ে বেশি ভয় পাওয়ার কারণটা হচ্ছে যে আমরা আনএক্সপেক্টেড কিছু এক্সপেরিয়েন্স করে ফেলি, মানে যেটা আমাদের এক্সপেকটেশনের মধ্যেই নেই, মানে আমরা কোনোদিন ভাবিও না, হয়তো ভয় পাবো কোনগুলো জিনিস নিয়ে মোটামুটি জানি, সেইগুলো না, মানে একদম যে ব্যাপারটা নিয়ে কখনো কোনোদিন ভাবিনি সেরকম ব্যাপারই ঘটে। আমি মুশফিকুর রহমান প্রীতম, গৌরীপুর, ময়মনসিংহ থেকে এসেছি।
ওকে, সো গৌরীপুর ময়মনসিংহ থেকে অনেক কষ্ট করে এসেছেন হ্যাঁ মোটামুটি। শুধুমাত্র ঘটনাটা বলার জন্য, রাইট? হ্যাঁ, অবশ্যই। তো আপনার যে ঘটনা সেটা আমি জানি, অনেক মানে যারা এখনো জানেন না তারাও জানবেন। তো ঘটনাটা এরকম যে আপনার সাথে বেশ কিছু উইয়ার্ড ঘটনা আপনার ফ্যামিলির সাথে ঘটেছে। ম্যাক্সিমাম জিনিসগুলো হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা যে কুফরি টুফরি করা বলে হ্যাঁ, সেই ধরনের জিনিসপত্র, রাইট? সো আপনার বাসায় মাছ নিয়ে একটা ঘটনা আছে, হ্যাঁ, ঠিক? ঠিক। সো আমরা সেই ঘটনাটা দিয়ে শুরু করি। ঘটনাটা আজ থেকে প্রায় 5 থেকে 6 মাস আগে। আচ্ছা। তো আমার বাবা নেই, আমি আর আমার মা। আচ্ছা। তো এটা আমাদের গৌরীপুরের ঘটনা। হ্যাঁ, গৌরীপুরের ঘটনা। তো আমাদের গ্রামের বাড়িতে অনেক জমি জমা আছে। তো একটা ব্যাপার নিয়ে আমার চাচাদের সাথে আমাদের একটু প্রবলেম হয়। প্রবলেম হবার পর যেদিন জমি সংক্রান্ত প্রবলেমটা হয় তার 1 সপ্তাহ পরে মা যখন ফজরের আজানের সময় বাথরুম করতে ওঠেন তখন দেখতে পান আমাদের বারান্দায় একটা মাছ। মাছটাকে দেখলে মানে মনে হবে যে মাছটার গায়ে তেল মাখানো, ঠিক আছে? তো মা এই মাছটাকে দেখে চিন্তা করতেছে যে মাছটা কোথেকে আসলো, কারণ আমাদের বাসার আশেপাশে কোনো পুকুর নেই অথবা এমন কোনো বদ্ধ জায়গা নেই যেখান থেকে মানে মাছটা উঠে আসতে পারে, অথবা সেদিন বৃষ্টির দিনও ছিল না, সে সময় প্রচন্ড গরম ছিল। তো মা চিন্তা করতেছে আচ্ছা কোনো ছোট ছেলে মেয়ে হয়তোবা দুষ্টামি করে এটা রেখে গেছে। তো মা সেটাকে ততটা পাত্তা না দিয়ে বাথরুম টাথরুম করে এসে আবার শুয়ে পড়ছে। তো সকালবেলায় মা যখন ব্রেকফাস্ট রেডি করতে যায়, মা চুলাতে কাজ করতেছিল, তখন তিনি হঠাৎ করে পিছন থেকে শুনতে পেলেন যে কিছু একটা লাফাচ্ছে পলিথিনের উপরে। তো মা পিছন ফিরে দেখলেন সেই ফজরের আজানের সময় যে মাছটি দেখেছেন সেই মাছটি। তো মা চিন্তা করলেন হয়তোবা ওই মাছটা এখানে চলে আসছে, আচ্ছা সেটা কোনো ব্যাপার না। কিন্তু ওয়ার্ড হচ্ছে আমাদের রাতের বেলা আমাদের রান্নাঘরের যে দরজাটা আছে সেটা হচ্ছে লোহার একটা দরজা, সেই দরজাটা বন্ধ করা থাকে। তো যেহেতু বন্ধ করা থাকে সেহেতু মাছটা আসা কোনোভাবে সম্ভব না। তারপর মা সেটাকে মানে পাত্তা দেয়নি, কারণ আমার মা মোটামুটি বলতে গেলে একজন সাহসী মহিলা। তো আমাকে মা তখন কিছু জানায়নি। আমি ঘটনাটা জানতে পারি আরো 2 থেকে 3 দিন পর। তো সেদিন জোহরের নামাজের পর মা যখন নামাজ পড়ছিলেন তখন মা দেখতে পেলেন মা যেখানে নামাজ পড়ছেন সেখান থেকে প্রায় 8 থেকে 10 হাত দূরে মাছটা লাফাচ্ছে। তো একটা ফ্লোরের উপর যদি একটা মাছ ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু স্বভাবতই মাছটা মানে চলতে ফিরতে পারবে না, কারণ তার গাটা শুকিয়ে যাবে। তো আগেই বলেছি যে মাছটার গায়ে দেখে মনে ছিল যে মাছটার গায়ে তেল দেওয়া, এরকম তেল তেলে ধরলে পিছলে যাবে এরকম কিছু একটা। তো মা তখনও কিছু মনে করেনি। তারপর মা আবার আসরের নামাজ পড়ার পর তখন মাছটা টোটালি ডিসঅ্যাপিয়ার, মা দেখতে পায় না। কিন্তু মাগরিবের নামাজ পড়ে মা যখন খাটে উঠে তাসবিহ পড়তেছিল তখন মা হঠাৎ করে টের পেলেন যে মার ঠিক নিচে, খাটের নিচে মা সোজাসুজি মাছটা বসে আছে। তো মা চিন্তা করলেন যে হয়তোবা ফ্রিজে অথবা টি টেবিলের নিচে চলে গিয়েছিল, এটা আবার বের হয়ে এসছে। তো মা তখনও কিছু ওয়েট কিছু চিন্তা করে নাই। মা যখন ওয়েট ওভার হচ্ছে, মা যখন এক রুম থেকে আরেক রুমে যাচ্ছিল তখন মাছটাও অনেকটা মার পিছন পিছন যাওয়ার চেষ্টা করছিল। তো মা আমাকে 2 থেকে 3 দিন পর জানালো যে প্রীতম দেখ ঘরে একটা মাছ। আমি বললাম মাছ কি করতে আসবে? তো মা বললো না, এটা আমি 2 থেকে 3 দিন ধরে দেখতেছি ঘরের ভিতর মাছ, তো এটা কোন একটা কি জন্য হতে পারে? মানে যে হয়তোবা ঘরে আসছে, এখন 2 থেকে 3 দিনের তো মারা যাওয়ার কথা। বলতেছে যে হ্যাঁ আমি সেটা চিন্তা করতেছি। আমি বলতেছি তাহলে এক কাজ করো, মাছটা যদি এরপর দেখতে পাও তাহলে একটা ছোট বালতির মধ্যে হাত দিয়ে ধরে নিয়ে বালতির মধ্যে রেখে দিবা। তো মা এই কথা শুনে আমি কলেজে চলে গেছি। কলেজ থেকে আসার পর দেখছি যে মা শুয়ে আছে। তো জিজ্ঞেস করলাম মা শুয়ে আছে কেন? মা বলতেছে আমার প্রচন্ড মাথায় পেন হইতেছে। আমি জিজ্ঞেস করলাম হঠাৎ করে মাথায় পেন হইতেছে, কোনো কারণ আছে? তো বলতেছে আমি মাছটাকে হাত দিয়ে ধরে ওই যে দেখ এখানে একটা বালতি আছে, বালতির মধ্যে রেখে দিছি পানি দিয়ে, তো এরপর থেকে মাথায় প্রচন্ড পেন হইতেছে। বলতেছে যে আচ্ছা মাথায় পেন হচ্ছে, আচ্ছা দেখে আসি। তো আমি যখন বারান্দায় গিয়ে বালতিতে উকি দিলাম তখন দেখলাম মাছটা সেখানে নেই। তো মাকে বললাম কোথায় মাছ? মাছ তো এখানে নেই। মা বললো যে মাছ এখানে নেই।
আমি তো নিজের হাতে মাছটাকে রাখছি, আর মাথা হাত দিয়ে ধরতে দেখে আমার মাথায় প্রচন্ড পেইন হইতেছে। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, হয়তো বা তোমার এটা মনের ভুল হতে পারে। মা বলতেছে মনের ভুল হবে, আমি হাত দিয়ে ধরছি সেটাও তো আমার মনের ভুল না, আমার মাথার পেইন হইতেছে মাছটাকে হাত দিয়ে ধরার পর থেকে, সেটাও কি মনের ভুল? তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, তো এটা নিয়ে পরে আলোচনা করব। তো সেটা বলে আমি তখনকার মতো ঘর থেকে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পর মাগরিবের নামাজ পড়ে যখন আমি ঘরে আসি, তখন দেখতে পাই যে মাছটা আমার যে রুমটা আছে সেই রুমের দরজার সামনে বসে আছে। তো মা এই মাছটা সোজাসুজি আমার খাটের উপর বসে মাছটার দিকে তাকিয়ে আছে। তো মাছটার চোখগুলো দেখলে মনে হচ্ছে যে মাছটা কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে, মানে মনে হচ্ছে যে মাছটা আমাদেরকে দেখছে। তো আমি মাকে বললাম, মা এটা তো হয়তো বা কোনো সমস্যা হতে পারে, তাহলে আমি খালামণিকে জানাই। তো মা আমার খালামণিকে জানানোর পরে মা বলতেছে আপনাদের ঘরে 1 সপ্তাহ ধরে এই ঘটনা, আপনারা এটা নিয়ে কোনো স্টেপ গ্রহণ করেন নাই, এটা তো উইয়ার্ড একটা ব্যাপার, আপনারা কি এখনো কিছু মনে করতেছেন না? তো মা বলতেছে না, আমি তো তেমন কিছু মনে করতেছি না। তো খালামণি বলতেছে মাছটাকে এখনই ঘর থেকে বের করেন, আর ঘটনাটা বাবাকে জানান, মানে আমার যে নানা আছে তিনি, আমার নানা আবার এইসব প্যারানরমাল ঘটনাগুলো মানে একটু হ্যান্ডেল করতে পারতেন। ইভেন এখনো তিনি বেঁচে আছেন, তার বয়স 106-107 কাছাকাছি। তো নানাকে ফোন করে জানানো হলো, নানা বলল যে হয়তো বা এটা মাছ না, এটা অন্য কিছু। তো মজার ব্যাপার হইতেছে যে এই যে মাছটা, এই মাছটা হচ্ছে আসলে একটা জিন। তো আমাদের এই জমি সংক্রান্ত ব্যাপারে আমার এক বড় চাচা আমাদেরকে হেল্প করছিল। তো বড় চাচার বাড়িতেও এই সেম একই ঘটনা দেখা যাচ্ছিল যে একটা মাছটা পুকুরের পাশে একটা গাছ আছে, এই গাছটার গোড়ায় এসে উঠে বসে থাকে। তো মাছটাকে যদি পানিতে ফেলে দেওয়া হয়, কিছুক্ষণ পর দেখা যায় মাছটা আবার এই পুকুরের গোড়াতেই বসে আছে। তো সেটা একটা অজপাড়াগা, সেখানে এসব মানে কবিরাজি যা বলা হয় আর কি, ব্ল্যাক ম্যাজিক, এগুলো প্রচলন খুব বেশি। তো মাছটা গাছের গোড়ায় যেহেতু বসে আছে, মোরগ মুরগিরা মাছ খায় সেটা সবাই জানি আমরা, বিড়াল মাছ খায়, কিন্তু বিড়াল মোরগ মুরগি এগুলো মাছটার পাশ দিক ঘুরছে, কিন্তু ঠোকর দিতেও সাহস পাচ্ছে না, বা ঠোকর দিচ্ছে না, আমরা যেটাকে বলবো ঠোকর দিচ্ছে না। তো আমার ভাই, জ্যাঠাতো ভাই ফোন করে বললো যে এরকম ঘটনা, আমাদের বাড়িতে তো একই ঘটনা। তো নানাকে ফোন করার পর নানা বললেন যে আসলে এটা হচ্ছে একটা জিন, একটা হচ্ছে ফিমেল জিন, একটা হচ্ছে মেল জিন। তো আমাদের বাসায় যেটা আছে এটা হচ্ছে ফিমেল জিন, আর আমাদের জ্যাঠাতো ভাইয়ের বাড়িতে যেটা আছে সেটা হচ্ছে ফিমেল জিন। তো এই মাছটাকে যদি কেউ, মানে আমাদের ঘরের 2 জন থেকে 1 জন যদি কেউ ক্ষতি করে, তাহলে এই মাছটা তো মরেই যাবে, বা জিন আমরা যেটাই বলবো, এটা তো মরেই যাবে, কিন্তু আমাদের বাড়িতে যেটা আছে সেই মেল জিনটা আমাদের উপরে এসে অ্যাটাক করবে। তো আমাদের নানার কথা শুনে নানা বললো যে এখনই মাছটাকে ঘর থেকে বের করে কোনো একটা কিছুতে চাপা দিয়ে রাখো, আমি 2 ঘন্টা পর তোমাদের জানাচ্ছি, বা কিছুক্ষণ পর তোমাদের জানাচ্ছি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। মাছটাকে আমরা ঘর থেকে বের করে, মানে একটা বেলচা যেটাকে বলে ময়লা ফেলার জন্য যেটা ব্যবহৃত হয়, সেটা দিয়ে মাছটাকে ধরে বাহিরে নিয়ে একটা খাঁচা দিয়ে চাপা দিয়ে রাখলাম। তো সেদিন আবার প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। নানা প্রায় ঘন্টা 2-1 পরে ফোন করে আমাদের জানালেন যে আচ্ছা মাছটাকে এখন তোমরা কোনো ক্ষতি করো না, আমি মাছটার যে পাওয়ারটা আছে এটাকে নষ্ট করে দিছি, তো তোমরা এই মাছটাকে এখন একটা পুকুরে ছেড়ে দিয়ে আসো, কিন্তু মাছটাকে হাত দিয়ে ধরবে না। আমরা বললাম আচ্ছা ঠিক আছে। তো মাছটাকে আমরা একটা পলিথিনের ভিতর, আমি একটা পলিথিনের ভিতর ভরে আমাদের বাসা থেকে কিছুটা দূরে একটা পুকুরে ফেলে দিয়ে আসলাম। তো এই মাছটাকে পুকুরে ফেলে দেওয়ার পর থেকে আমাদের জ্যাঠাতো ভাইয়ের বাড়িতে যে মাছটা ছিল সেই মাছটাও আর দেখা যায়নি। তো নানা পরে বললো যে এটা একটা জিনটাকে মাছের রূপ ধরে পাঠানো হয়েছে, এই জিনটা এই মাছটার যেই ক্ষতি করবে তারই যে কোনো একটা ক্ষতি হবে। তো এটা হচ্ছে এক ধরনের ব্ল্যাক ম্যাজিক আমরা যেটাকে বলবো। তো এই ছিল আমার ঘটনা। ওকে, সো ঘটনাটা আমি বুঝতে পেরেছি, এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে আপনারা পরে এই যে এখন কোনো সমস্যা হচ্ছে? আর এখন কোনো সমস্যা হয়নি, কিন্তু নানা আমাদের আরেকটা জিনিস জানিয়ে রেখেছিল যে মাছ দিয়ে তো আমাদের কোনো ক্ষতি করতে পারেনি, তো অ্যাট্রাকটিভ কোনো একটা কিছু দিয়ে ক্ষতি করবে, লাইক একটা এখন তো মাছের রূপ ধরে পাঠানো হয়েছে, পরে হয়তো বা পাখির রূপ ধরে পাঠানো হবে, কারণ একটা সুন্দর পাখি যদি আমরা দেখি ঘরের ভিতরে, তাহলে এটা নিশ্চয়ই আমাদের ধরতে ইচ্ছা হবে, বা এরকম কিছু। তো সাবধানে থাকতে হবে আপনাদের। হ্যাঁ, তো অবশ্যই। পরে আমাদের ঘরটার তাবিজ দিয়ে বেঁধে দেওয়ার
একটা ইয়ে হয়েছে, এরপর থেকে আর কোনো প্রবলেম হয়নি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক কষ্ট করে আসলে ময়মনসিংহ থেকে এসেছেন এই পর্যন্ত এবং এই রাতের বেলায় আবার এসে আমাদের সাথে শেয়ারও করছেন ঘটনা। থ্যাংক ইউ, আসলে আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই। আসলে তার কারণ হচ্ছে আমরা আসলে ভূত এফএমকে খুব লাইক করি, কারণ আমাদের এখানে 1 মাস পর্যন্ত ভূত এফএম মানে রেডিও ফুর্তির টাওয়ার ছিল না, নেটওয়ার্ক পাইতাম না, কিন্তু ভূত এফএম যেদিন হতো শনিবার দিন fusionbd.com থেকে আমরা ডাউনলোড দিয়ে একসাথে ফ্রেন্ড একসাথে হয়ে শুনতাম। ওকে, সো আমরা আপাতত SMS এ যাই। আমরা SMS বেশ কিছু SMS রয়েছে এবং যারা SMS করতে চান তাদেরকে SMS পাঠানোর নিয়মটি বলে দিচ্ছি। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি বাবলি, এবং তিনি ভূত এফএম শুনছেন। আমাদেরকে SMS করেছেন অচিন মানুষ। এছাড়া আমাদেরকে SMS করেছেন কিফায়াত মাহবুব। এছাড়া আমাদের SMS করেছেন মেহেদি, SMS করেছেন রুবেল এবং জেম। SMS করেছেন আমাদেরকে উইয়ার্ড অনন্যা আবারও। স্বর্ণা আমাদের SMS করেছেন মোস্তফা। এছাড়াও আমাদেরকে SMS করেছেন সাবরি, SMS করেছেন আমাদেরকে মোহাম্মদ, SMS করেছেন আমাদের মোহাম্মদ ইনসান চট্টগ্রাম গভর্নমেন্ট সিটি কলেজ ফার্স্ট ইয়ার থেকে। এছাড়াও পাপ্পু আমাদের খিলগাঁও থেকে SMS করেছেন, ভূত এফএম শুনে তার খুব ভয় লাগছে। এছাড়া আমাদের আলিফ SMS করেছেন। আরো অনেকে SMS করেছেন, সেই SMS গুলো আমরা একটা পড়বো। শাহিন SMS করেছেন, এছাড়াও শাফিন SMS করেছেন বনশ্রী থেকে। নীল SMS করেছেন বাঁধন সোহেল ধানমন্ডি থেকে। তো আমরা আবারও ঘটনায় ফিরে যাব, কারণ অনেকের ঘটনা এখনো বাকি রয়েছে। SMS তো এক একে পড়া হবে। আপনারা যারা SMS পাঠাতে চান তারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা সেকেন্ড আরেকটা ঘটনায় যাচ্ছি। আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন, সেই গেস্টের মাধ্যমে। সো আমাদেরকে আমি আপনার নামটা একটু জানি। আপনার নাম? রাতুল। কোথা থেকে এসেছেন রাতুল? পুরান ঢাকা থেকে আসছি। ওকে, সো পুরান ঢাকা থেকে আপনি এসেছেন। তো আপনার ঘটনা শুনবো, তার মাঝখানে আমি একটা ছোট্ট ব্রেক নেই। ওকে। পৃথিবীর যত প্রেম ঘৃণা রাগ অনুরাগ সৌহার্দ্য 1 সেকেন্ডের মুচকি হাসিতেই বিখ্যাত লিওনার্দো। এই বাংলার যত গল্প ছড়া কবিতা গান 1 সেকেন্ডেই উচ্চারিত বাংলা চাই স্লোগান। এক জীবনের যত স্মৃতি সুখ স্বপ্ন জলে ভাসা 1 সেকেন্ডের এক কথাতেই পূর্ণ হয় শত আশা। সেকেন্ডেই ঘটে যায় কত কিছু, আর তাই গ্রামীণফোন নিয়ে এলো নতুন প্যাকেজ স্পন্দন, যাতে আছে 1 সেকেন্ড পালস। স্পন্দন প্যাকেজে মাইগ্রেট করতে SP লিখে SMS করুন 4444 নম্বরে। বিস্তারিত পত্রিকায়। কাছে থাকুন গ্রামীণফোন। Don't stop the fruity. Don't stop the fruity. Radio Fruity 88.0 FM. ¿Qué, güey? FM. তো ফিরে এলাম আবারও, আমি রাসেল। চলছে ভূত এফএম, শুনছেন সবসময় রেডিও ফুর্তি। কথা হচ্ছিল রাতুলের সঙ্গে। রাতুল, কোথাকার ঘটনা এটা? ঘটনাটা হচ্ছে সৌদি আরবে। আরেকটু জোরে কথা বলতে হবে, আরেকটু কাছে থেকে। দুলাভাই থাকতেন সৌদি আরবে। তো ওখানে কাজ শেষ হতে দেখা হতো প্রায় অনেক রাত হয়ে যেত, শিফট শেষ হতে। তো তাদের বাসায় আসার একটাই রুট ছিল, সে বাসায় ফিরতেন। তার এক বন্ধু ছিল এখানে, পাঠান এসেছিলেন। তো প্রত্যেকদিন একই রাস্তা দিয়ে আসতেন, কিন্তু কোনোদিন কোনো সমস্যা হয়নি। তো এক রাতে তারা ফেরার টাইমে দেখলেন যে রাস্তার পাশে কিছু মুরগি আর তার বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করতেছে। ব্যাপারটা হলো যেটা মুরগিগুলা পুরা ইলুমিনেটেড ছিল, জল করতেছিল, অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছিল। তো তারা তেমন পাত্তা দেয়নি, যেহেতু প্রত্যেকদিন ওই রুট দিয়ে আসা যাওয়া করে। তো কিছুক্ষণ পর তারা খেয়াল করলেন যে মুরগিগুলা তাদের পিছু পিছু আসতেছে। আচ্ছা। তো এটা কিছুক্ষণ খেয়াল করার পরে তার যে পাঠান যিনি ছিলেন,
উনি আমার দুলাভাইকে বললেন যে তুমি আগে যাও, আমি দেখতেছি কি করা যায়। তো তখন দুলাভাই জিজ্ঞেস করলেন যে কি হয়েছে আমাকে বলো, দেখি কি এটা। তো তখন বললো যে পিছিয়ে যেগুলা আসতেছে এগুলা তুমি যা ভাবতেছো তা না। তো বললো তোমার কাছে কি আগুন আছে? তো এটা বলার পর তোমার কাছে সিগারেট ছিল, যিনি সিগারেট ধরালেন। সিগারেট ধরানোর পরে তারা জাস্ট যত তাড়াতাড়ি সম্ভব ওই রোড থেকে বেরোর চেষ্টা করলেন। তো যখন তারা হাইওয়েতে এসে পড়লো, একটা নীরব একটা রোড ছিল, হাইওয়েতে আসার পর লোকালয়ের লোকজন, ওদিকে অনেক গাড়ি ঘোড়া। ওখানে আসার কিছুক্ষণ পরে দেখুন যে পেছন থেকে আরবি ভাষায় মানে কি যেন একটা বললো তারা, যেটা বাংলা ভাষায় করলে মোটামুটি মানে বেঁচে গেলি বা এই টাইপ কিছু একটা হয়। ওকে, শেষ। জি, অলরাইট, আমরা SMS এ চলে যাব। আমাদের SMS করেছেন নীরা, লিখেছেন খুলনা থেকে। এছাড়া আমাদেরকে আমেনা SMS করেছেন আমাদেরকে ভূত FM লিসনার ভূতের গলি থেকে। আমাদেরকে শাহিদ SMS করেছেন, সাজিব SMS করেছেন আবির। এছাড়াও SMS করেছেন আমাদেরকে সবুজ। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের SMS করেছেন প্রাঞ্জল, SMS করেছেন আমাদের সাখাওয়াত রাজশাহী থেকে। SMS করেছেন হোয়াইট অ্যাঞ্জেল আমাদেরকে রাজশাহী থেকে। এছাড়াও আমাদের রাজশাহী থেকে না এটা, এবং আমাদের SMS করেছেন হোয়াইট অ্যাঞ্জেল যেটা, সেটা হচ্ছে যে ফিশ খাওয়া যাবে না, বাট ফিশ তো আমার অনেক ফেভারিট। ওকে, আমাকে সুমাইয়া SMS করেছেন যে আজকে আচ্ছা সিলেট থেকে। এছাড়াও পাপ্পু চট্টগ্রাম থেকে SMS করেছেন সাদ্দাম, SMS করেছেন আসিফ কল্যাণপুর থেকে। যারা এখনো SMS করেন তাদেরকে SMS পাঠানোর নিয়মটি বলি, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাব আবারও আমাদের প্রথম যিনি ঘটনা বলেছিলেন তার কাছে, এবং তার আরেকটা ঘটনা রয়েছে এবং সেই ঘটনাটা আমরা শুনতে চাই। এই ঘটনাটা কোথায় ঘটেছিল? বাবার ব্যাপারটা, জি, আসলে এটা বেসিক্যালি ঘটনা ঘটেছিল পাকিস্তানে। তখন আমার নিজেরই জন্ম হয়নি। তো ঘটনা একটু প্রেক্ষাপট না বলে আসলে ঘটনা সম্পর্কে আইডিয়া করাটা একটু কঠিন হবে। আমাদের দেশের বাড়ি কুমিল্লা। তো আমার দাদা ছিলেন একটু আল্লাহর লোক, নামাজ পড়তেন। তো আমার চাচা যারা ছিল সবাইকে উনি মাদ্রাসা লাইনে পড়িয়েছেন। কারণ ওনার একটা বদ্ধমূল ধারণা ছিল যে ছেলেপেলেরা স্কুলে পড়লে বা ইংলিশ মিডিয়াম পড়লে নামাজ ভুলে যাবে, এবং এটার জন্য ওনাকে ড্রাইভার পড়াতে হবে। তো আমার বাবার যে ব্যাপার ছিল যে উনি ছোটকাল থেকে অনেক বেশি পরিমাণ পড়াশোনার উপরে এগ্রেসিভ ছিলেন। সো উনি আমার দাদাকে অনেক রিকোয়েস্ট করলেন যে না, আমাকে ইংলিশ মিডিয়ামে পড়ান, আমি পড়াশোনা করতে চাই। দাদা তখন বললো ঠিক আছে, আমি তোমাকে পড়াইতে পারি, একটা শর্তে, তুমি যদি কখনো নামাজ কাজা না করো আমাকে কথা দাও, তাহলে আমি তোমাকে ইংলিশ মিডিয়ামে পড়াবো। যথারীতি আমার বাবা আমার দাদাকে কথা দিয়েছেন। হয়তো ছোটকালে দাদাকে কথা দেওয়ার জন্য বা ইংলিশ মিডিয়ামে পড়ার লোভের জন্য হয়তো বাবা নামাজ শুরু করেছিলেন। বাট যেটা হয়, আপনি যখন একটা কাজ করবেন সার্টেন সময় পরে মানুষ একটা অভ্যস্ততার মধ্যে চলে আসে, নিজের ভিতরে যখন একটা ফিলিংস চলে আসে। তো উনি নামাজ পড়তে পড়তে একটা সার্টেন সময় পরে আসলে উনি নিজে অনেক বেশি পরিমাণ ইন্টারনালি আধ্যাত্মিক হয়ে গেছেন। অনেক বেশি পরিমাণ উনি ফ্যাসিনেশন চলে আসছিল ধর্মের প্রতি। উনি খুব হাইলি এডুকেটেড একজন পার্সন, পাশাপাশি উনি প্রচুর নামাজ পড়তেন। তখন আমার বাবা ছিলেন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। ওখান থেকে পাস করার পরে জব নিয়ে তখন ওনার প্রথম পোস্টিং হলো পাকিস্তানে। তখন বাংলাদেশ পাকিস্তান ডিভাইডেশন হয়নি, একসাথে ছিল। তো পাকিস্তানে আমার বাবা থাকতেন ইসলামাবাদে। ইসলামাবাদ একটা কোয়ার্টার ছিল, কোয়ার্টারটার নাম ছিল লাল কোয়ার্টার। সবগুলো বিল্ডিং ছিল লাল রঙের ইটের আর কি। ওখানে যাওয়ার কিছুদিন পরেই আমার বাবা আমার মাকে নিয়ে গেলেন। তো আমার বাবা যেটা করতেন, সারাদিন অফিস করতেন। বললাম যেটা যে উনি ধর্মের ব্যাপারে ওনার মধ্যে একটা বাড়তি চলে আসছিল, আগ্রহ বা ফ্যাসিনেশন। তো ওনার নিজের ইচ্ছা হলো যে উনি আসলে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি স্বপ্নে দেখতে চান। এবং তখন উনি দেখলেন যে একটা হাদিসে আছে এবং অনেক বইয়ে কিতাবে আছে যে যদি 41 দিন কেউ কন্টিনিউয়াস স্পেসিফিক কিছু আমল করে এশার নামাজ থেকে ফজর নামাজ পর্যন্ত, তাহলে 41 দিন রাতে ফজর নামাজের পরে স্বপ্নে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা সম্ভব। তো সেই চেষ্টায় আমার বাবা আমল শুরু করলেন। তো আমার বাবা যেহেতু জব করতেন, সারাদিন অফিস করা লাগতো। অফিস থেকে ফিরে খাওয়া দাওয়া করে নামাজের পরে আমলে বসতেন, আবার ফজর নামাজের পরে আবার অফিস যাওয়া লাগতো। তো সব মিলে মানুষ যেহেতু আসলে একটা সার্টেন সময়ের পরে ফিজিক্যাল টেস্ট নেওয়া খুব ডিফিকাল্ট ছিল।
যদিও আমার বাবা ছোটবেলা থেকে অনেক বেশি স্ট্রাগল করেছিলেন এবং উনি অনেক বেশি পরিমাণ শক্তপোক্ত ছিলেন, উনি অনেক বেশি পরিমাণ স্ট্রাগল করতে পারতেন ফিজিক্যালি। তো যেটা হয়েছে যে 39 ডেজ এমনিতেই পার হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। 40 ডেজ নাইটে আমার বাবা যখন এশার নামাজের পরে যখন আমলে বসলেন, তখন আমল করতে করতে একটা সময়ে কোনো কারণে হয়তো ওনার চোখে তন্দ্রা লেগেছিল, উনি ঘুমে চলে গিয়েছিলেন এবং আচমকা ওনার যখন ঘুম ভাঙে তখন উনি দেখলেন যে ওনার শরীরের উপরে, বুকের উপরে একদম লোমশ শরীরের ঠিক দানবী একটা মানুষ বা অনেক বড় আকৃতির বন মানুষের মতো কেউ চেপে ধরে আছে, ওনার গলা চিপে ধরতেছে, ওনার বুকে বসে আছে, ওনার দম বন্ধ হয়ে যাচ্ছে। উনি অনেক জোরে চিৎকার করার চেষ্টা করলেন, মানে ওনার মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না, বাট অনেক অনেক চিৎকারের পরে উনি অবশেষে মানে একটা শব্দ বের করতে পারলেন এবং শব্দটা এত জোরে ছিল যে আশেপাশের ফ্ল্যাট থেকে অনেকে তখন দৌড়ে চলে আসছে কি জানার জন্য। আমার মা ছিলেন পাশের রুমে, মা দৌড়ে চলে গেছেন ওই রুমে। তো সবাই আসার পরে দেখলো যে আমার বাবা অজ্ঞান হয়ে পড়ে আছেন এবং ওনার বুকের উপরে কিছু রক্তের ছোপ বা চিহ্ন, ওই বিড়াল বা কিছু একটা আচর মালে যেরকম ছিলে যায় সেরকম কিছু আচরের চিহ্ন এবং ওখান থেকে হালকা বেরিয়ে হচ্ছে। আচ্ছা, এখন স্বভাবতই আমার মা জিজ্ঞাসা করলো কি হয়েছে, তারপরে আরো অনেকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। তো আমার বাবা ভাবলো যে হুট করে যে ঘটনাটা বলে অত অনেকে ওরা ভয় পেয়ে যাবে। উনি বললো না কিছু না, আসলে উনি ওই মুহূর্তে কথা এড়াই দিছে না, বিড়াল চলে গেছে আমার ইয়ার প্রতি, কিছু বলে ওই মুহূর্তে এড়াই দিছে কথাটা। কারণ অনেক লোকই ছিল, উনি চায়নি যে আসলে কোন রকম কোন পরিস্থিতি তৈরি হয়েছে লোকজন ভয় পেয়ে যাবে, ভীত হয়ে যায়। সবাই যখন চলে গেল, আমার মা যখন আবার বক্তব্য মুছিয়ে দিল, তখন ব্লিডিং হচ্ছে, ওখানে আবার ব্যান্ডেজ করে দিল। তো ইসলামাবাদ কোয়ার্টারে এক ভদ্রলোক ছিলেন, পাকিস্তানি ভদ্রলোক, অনেক সিনিয়র, অনেক পরেশগার নামাজি লোক, এবং আমার বাবা যেহেতু 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তেন এবং ওনার সাথে আমার বাবার একটা পার্সোনাল সখ্যতা ছিল, উনি আমার বাবাকে পছন্দ করতেন এজ এ পার্সন। তো বাবা সবাই যাওয়ার পর ওনার সাথে পুরো ব্যাপারটা শেয়ার করলেন যে আসলে এই ঘটনা আমি তো তখন সবার সামনে বলিনি, সবাই তো ভয় পাবে, আসলে ব্যাপারটা কি আপনি যদি আমাকে একটু জানাইতেন, আপনি এলাকায় আসছেন, অনেক সিনিয়র লোক, অনেক শিক্ষিত লোক। তো একটা কথা বলি, আসলে আমার বাবার ছোটবেলার দু একটা ঘটনা আছে জিনের সম্মুখীন হওয়ার, যে কারণে নতুন করে এসে দেখে ওনার অবিশ্বাস হয়নি, বাট এই এনভায়রনমেন্টে পাকিস্তানি পরিবেশে হয়তো যেমন ওনার কাছে আনএক্সপেক্টেড ছিল, উনি ব্যাখ্যা খুঁজে পাচ্ছিল না দেখে হয়তো মুরব্বীকে জিজ্ঞাসা করেছিলেন যে ব্যাপারটা কি। তো মুরব্বী বললো যে আসলে ওই মুরব্বী তখন বাবাকে যা বললো যে এই কোয়ার্টারে এরকম আনইউজুয়াল অনেক ঘটনায় মাঝে মাঝে ঘটে। তো এখানে একটা খন্নাস জিন, খন্নাস বলতে আসলে একটু খারাপ টাইপ জিন আছে, যেটা মানুষের ভালো চায় না বা ভালো কিছু হলে সেখানে বাধা দেয়। হয়তো আপনি একটা ভালো আবাদত করতেছিলেন, হয়তো এই আবাদত সহ্য হয়নি, উনি সুযোগ পাচ্ছিল না, যেহেতু আপনি আবাদত একটা পর্যায়ে তন্দ্রা চলে আসছিল, আপনার ওযু ভেঙে গেছে, হয়তো উনি স্কোপ পেয়েছে আপনার আক্রমণ করা, তা আপনি একটু সাবধানে বা কেয়ারফুল থাকেন। তারপর আব্বা যতদিন পাকিস্তানে ছিল, আব্বা কখনো আর ওই আমলটা করার চেষ্টা করেনি এবং উনি সবসময় একটু কেয়ারফুল থাকার চেষ্টা করেছিল। এই ঘটনার পাকিস্তান পিরিয়ডে আবার পুনরাবৃত্তি ঘটেনি, আসলে এটা লেগে মেন ঘটনা। আর মজার ব্যাপার হলো গিয়ে এখন পর্যন্ত আমার তো এখন অনেক মোটামুটি 30+, আমার বাবার সেই 35 ইয়ার্স আগের ঘটনার যে দাগগুলো বা 40 ইয়ার্স আগের যে বুকে দাগগুলো ছিল, আমার বাবার বুকে দাগগুলো এখনো রয়ে গেছে। সেই দাগগুলো এখনো যায়নি, আমরা নিজেরা এখন বাবা আমাদের খুলে দেখায় আমাদেরকে দাগগুলো। ওকে, এটা অনেক বেশি ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা খুব অদ্ভুত ব্যাপার যে এতদিন পর্যন্ত সেই দাগগুলো রয়েছে এবং সেটা সেই রাতের দাগ। জি, এবং সাধারণত মানুষের আচরের দাগ হলো এতদিন পর্যন্ত থাকার কথা না। এবং সেগুলো কি ডিপ ছিল নাকি এমনি হালকা? দাগগুলো তখনও ডিপ ছিল, এখন যেটা হয়েছে যে হালকা হয়ে গেছে। অপারেশনের পরে যেমন 5-7 বছর পরে দাগ থাকে না, ওরকম যে বোঝা যাচ্ছে আচরের দাগ, মানে হালকা বাট অনেক প্রমিনেন্ট দেখা যায়, অনেক প্রমিনেন্ট, ওরকম ডিপ না, এখন হালকাই প্রমিনেন্ট দেখা যায়। ওকে, তো আমরা কিছু SMS পড়ে ফেলি। মোহাম্মদ এনামুল হক আমাদের লিখেছেন, এছাড়াও শুভ আমাদের SMS করেছেন রূপা মানিক চট্টগ্রাম থেকে SMS করেছেন, লিমন বাড়িধারা থেকে SMS করেছেন, মানব দেহ আমাদের SMS করেছেন আমাদেরকে অর্পা SMS করেছেন আমাদেরকে, ড্যাশিং ভূত SMS করেছেন, হিমেল, তানজি ঢাকা থেকে SMS করেছেন, সাহিল SMS করেছেন রামিসা। আমি একটু আগে বলছিলাম যে আসলে আমরা সাধারণত এই যে এখন ঘরে বসে আছি, আপনি এখন এই মুহূর্তে মনে করতে পারেন যে আপনি বাথরুমে গিয়ে আয়নায় অস্বাভাবিক কিছু একটা দেখবেন,
আপনি এরকম মনে করতে পারেন যে আপনার খাটের নিচে হয়তো কেউ বসে আছে। আপনি মনে করতে পারেন যে আপনার জানালার ওইদিকে তাকালে হয়তো পর্দার ফাঁক দিয়ে কিছু একটা দেখবেন। আপনি মনেই করতে পারেন যে আপনার ঘরের পরিবেশ হয়তো অস্বাভাবিক ঠান্ডা হয়ে যাচ্ছে, বা আপনি মনে করতে পারেন যে আপনার ঘরের পরিবেশ অস্বাভাবিক রকমের গরম হয়ে যাচ্ছে। এবং সিলিং ফ্যানের দিকে তাকালে কিছু একটা দেখতে পারেন, টেলিভিশনের পেছনে কিছু একটা থাকতে পারে, সোফার নিচে থাকতে পারে, খাটের ওপরে থাকতে পারে, খাটের নিচে থাকতে পারে, পায়ের কাছে থাকতে পারে, মাথার কাছে থাকতে পারে, এবং সবচেয়ে বেশি সম্ভাবনা যেটা সেটা পেছনে থাকতে পারে। কিন্তু আপনি যদি দেখে ফেলেন তখন দেখবেন যে এই যে এত কিছু থাকতে পারার পেছনেও আরো কিছু ব্যাপার আছে যেগুলো আপনি কখনো ভাবেননি বা আপনার মাথাতেই নাই যে আপনি কিভাবে দেখে ফেলবেন জিনিসটা। হয়তো আপনি এত কিছু ভেবে বসে আছেন, হয়তো হঠাৎ করে খেয়াল করলেন যে ঠিক আপনার পাশেই বসে আছে একজন। মানে এরকম, মানে খুব ঘটনাগুলো আকস্মিক হয়, হঠাৎ করে ঘটে, এবং কোনো ধরনের কোনো ধারণা পাওয়া যায় না। কিছুটা ধারণা পাবেন আপনি যদি কোনো হরর ফিল্ম দেখেন। তো হরর মুভিগুলোতে কি হয়, হরর মুভিগুলোতে প্রচন্ড একটা মানে উত্তেজনার একটা মুহূর্ত, প্রচন্ড একটা মানে এক্সাইটিং একটা জায়গা, সিকোয়েন্স। সেই জায়গাটাতে ধীরে 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 আপ হচ্ছে, সবকিছু আপ হতে 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 হঠাৎ করে দেখা যাবে যে মিউজিকটাও খুব আপ হচ্ছে। আপনি এক্সপেক্ট করছেন যে ভয়ঙ্কর কিছু একটা ঘটবে, ঠিক সেই মুহূর্তে ঘটলো না, ঠিক তার পর একটা ঘটলো। তো সেইরকম কোনো কিছু কিন্তু আপনার লাইফেও ঘটে যেতে পারে। আর আপনার হয়তো অনেক খারাপ লাগবে, বা আপনি হয়তো অনেক কষ্ট পাবেন, আপনি হয়তো অনেক ভয় পাবেন, আপনার তো মোটেও ভালো লাগবে না। বাট আমি খুব এনজয় করবো এই জন্য যে আপনি পরবর্তী ঘটনাটা আমাকে লিখে পাঠাবেন এবং আপনি সেটা শেয়ার করতে পারবেন। তবে আমি চাই না যে কারো জীবনে এরকম ঘটনা ঘটুক। দীপু আমাদের এসএমএস করেছেন আমাদেরকে পিঙ্কি, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে অদিতি চট্টগ্রাম থেকে, হুমায়রা আমাদের এসএমএস করেছেন, এছাড়াও আমাদের এসএমএস করেছেন সাদিক, এছাড়াও সাইফুল আমাদের এসএমএস করেছেন সিটি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, এছাড়াও অপু সোনিয়া আমাদের এসএমএস করেছেন আমাদেরকে লোকমান তাজ খুলনা থেকে এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন ফিমন, এছাড়াও আমাদের এসএমএস করেছেন আকাশ খুলনা থেকে। আমরা ছোট্ট একটা ব্রেক নিব এবং ব্রেকের পরে ফিরে আসবো। সো স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। যারা এসএমএস করতে চান তারা এসএমএস করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে।
হলো সুমন ভাই? না, জমছে না, ভ্যারিয়েশন দরকার। এই যে এটা খেয়ে দেখো। বাহ, চানাচুরের বারবিকিউ ফ্লেভার। টেস্টটা ডিফারেন্ট না? আমাদের কম্পোজিশনে দরকার এমনই একটা ফ্লেভার। আজ আমার প্রয়োজন ভিন্ন স্বাদের আয়োজন, এসো তাই রঙিনে খুঁজে দেখি রুচি বারবিকিউ চানাচুর, নতুন যুগ, নতুন। কে হয়? FM. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM। ঘড়িতে সময় রাত 1:25। আপনাদের অসংখ্য SMS পাচ্ছি এখনো। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আছে তাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আমি দেখতে পাচ্ছি যে অনেক SMS আমার সামনে, তবে তার আগে আমি একটা ঘটনায় চলে যাব এবং ঘটনার পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। তার আগে জানাই যে একটা জিনিস আপনাদের এতদিন পর্যন্ত যেটা সম্ভব ছিল না, এখন যেটা সম্ভব হচ্ছে সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশের যেখানেই থাকেন না কেন, ভূত FM টিম কিন্তু আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং আপনার কাছ থেকে আপনার সেই ভয়াবহ ঘটনাটা আমরা কালেক্ট করে নিয়ে আসতে পারি। আর সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আমাকে ইমেল করতে হবে। আমাকে ইমেল করার অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। এখানে আপনি আপনার এলাকার ঘটনা, আপনার পরিবারের বিভিন্ন, আপনার পরিবারের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, যারা ঢাকার বাইরে আছেন বিশেষ করে তারা আমাকে জানিয়ে দিন। ঢাকার ভেতরেও যারা আসতে পারবেন না, এই জন্য ঘটনা পাঠান না, তারাও আমাকে জানান যে আপনাদের পরিবার বা আপনাদের এলাকার কোনো একটা ঘটনা, যে ঘটনাটা আপনারা শেয়ার করতে চান সেই ঘটনাটা আমাদের জানিয়ে দিন। আপনার ঘটনাটা যদি যথেষ্ট ভালো হয় বা মানুষকে বলার মতো হয়, ডেফিনেটলি আমাদের ভূত FM টিম পৌঁছে যাবে আপনার কাছে এবং আপনার ঘটনাটি কালেক্ট করে নিয়ে এসে আমরা এখানে প্লে করব। আর সেই সাথে আমি তো SMS যারা পাঠাতে চান তাদেরকে একটু বলে দিই যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের সঙ্গে আরো একজন এই মুহূর্তে আছেন এবং আপনার নামটা একটু বলবেন। হ্যালো লিসেনার্স, দিস ইজ জিকো। আমি গত সপ্তাহে ছিলাম। ওকে, সো আপনি সেদিন কমপ্লিট করতে পারেননি। আমরা পরে হচ্ছে ভৌতিষ্টের ঘটনায় চলে গিয়েছিলাম। সো আপনার কাছে মানে সেদিন যে বাদ পড়েছিল তার মধ্যে সবচাইতে বেশি এক্সাইটিং মনে হয় যে ঘটনাটা সেটা বলেন। আচ্ছা, সবচাইতে বেশি এক্সাইটিং বলতে গেলে আমার বাবার সাথে একটা ঘটনা ঘটেছিল, যেটা অনেক আগের ঘটনা, যখন আমার বাবা ক্লাস 7 তো আমি এই ঘটনাটা শুরু করতে পারি। ওকে ওকে, তো এটা মেবি 60s, 50s আর 60s এর ঘটনা হবে। আমার বাবা তখন ক্লাস 7-এ। তো বেসিক্যালি ওই সময়ের মানে কমিউনিকেশন মানে ব্যবস্থাটা অতটা ভালো ছিল না। সেক্ষেত্রে দেখা যেত যে খুব অল্প ডিস্টেন্সে যাওয়ার জন্য অনেক বেশি মানে হেঁটে যেতে হতো এবং অনেক প্রবলেম ফেস করতে হতো। তো ওই সময় আমার যেই সেজু চাচা ছিলেন, উনি চিটাগংয়ে চাকরি করতেন। তো উনি মাঝে মাঝেই মানে একটা সার্টেন পিরিয়ড পর আমাদের মানে দেশের বাড়িতে আসতেন, বেড়াইতে আসতেন এবং তারপর চলে যেতেন। তো এরকমই একটা ছুটিতে উনি আমাদের বাড়িতে আসেন এবং তার একটা ফ্রেন্ডকে নিয়ে আসেন এবং সময় কাটান এবং চলে যাবেন। তো তখন যেটা ছিল যে কোনো বাস ছিল না, অত ভালো কোনো ট্রান্সপোর্টেশন সিস্টেম ছিল না, যেটা আগে বলছি। তো লঞ্চে করে মানে যেত তারা, পদ্মা নদী থেকে লঞ্চ করতো, ছাড়তো, ওইখান থেকে চলে যেত তারা। তো আমার চাচার লঞ্চ ছিল রাতে 1টা-2টার দিকে। আচ্ছা, তো আমার বাবা তখন ক্লাস 7-এ পড়ে। তো বাড়িতে তার অনেক লাকেজ টাকেজ ছিল সাথে এবং বাড়িতে থেকে অনেক কিছু দেওয়া হয়েছিল, যেহেতু একদিন পরে আসছে এখানে থাকবে, অ্যাজ ইউজুয়াল যেটা বাবা মা দেয়, অনেক খাবার দাবার দিয়ে দেয়। তো আমার বাবা, আমার চাচা এবং চাচার ফ্রেন্ড 3 জনের রওনা করে বাড়িতে থেকে। তো মানে যেখান থেকে লঞ্চ ছাড়ে সেখান থেকে আমাদের বাড়িতে থেকে ওইখানকার ওয়াকিং ডিস্টেন্স হবে মানে তখন তো হেঁটেই যেত 45 মিনিটস অথবা 15 মিনিটস, এরকম 50 মিনিটস। তো রাতে তারা খাওয়া দাওয়া করে রওনা দেয়, আমার বাবা এবং আমার চাচার ফ্রেন্ড। তো যেহেতু তারা অনেক বড়, আমার বাবা ছোট,
বয়সে। তো আমার বাবার এক হাতে ছিল মিষ্টির মানে আগে তো হাড়িতে মিষ্টি দেওয়া হইতো মাটির হাড়িতে, তো এক হাতে তার মাটির হাড়ি ছিল এবং আরেক হাতে আমার চাচার একটা ব্যাগ ছিল। এবং চাচার যে ফ্রেন্ড তারা হাঁটতে হাঁটতে অনেক আগে চলে যায়, আর বাবা ছোট হওয়ার কারণে দুইটা মানে ভারী জিনিস হাতে নিয়ে হাঁটাটা একটু টাফ তার জন্য, তো অনেক পেছনে পড়ে যায় আব্বু। তো খালের পাশ দিয়ে যাচ্ছিল, গ্রামের রাস্তাটাও খুব একটা ভালো না, আর অনেক রাত। তো যাচ্ছে তো মানে আমার চাচা আর চাচার ফ্রেন্ড অনেক দূরে চলে গেছে, দেখা যাচ্ছে বাট অনেক দূরে। তো হঠাৎ আমার আব্বু দেখে যে খালের পাশেই একটা মানে গাছের গোড়ায় একটা শিয়াল শুয়ে আছে। তো একটা বাচ্চা মানুষ একটা শিয়াল দেখছে, আর শিয়াল দেখাটাও মানে ওই সময় বাচ্চাদের কাছে অনেক মনে হইতো যে আমি একটা শিয়াল দেখছি, হ্যাঁ কিছু একটা করবো। তো আব্বু করলো কি, আব্বুর ডান হাত থেকে আমার চাচার যে ব্যাকেজটা ছিল সেটা নিচে রেখে তো সে একটা মাটির ঢিল ছুঁড়ে মারলো শিয়ালটার দিকে, এবং সেটা শিয়ালের গায়ে লেগে যায়। তো লেগে যাওয়ার পরে শিয়ালটা মানে উঠে দাঁড়ায় এবং দৌড়িয়ে আমার আব্বুর সামনে চলে আসে। সামনে চলে আসার পরে আব্বু মানে ভয় পেয়ে যায় যে একটা শিয়াল সামনে চলে আসছে, এখন যদি হয়তো বা তাকে কামড় ঠামড় দেয়। বাট শিয়ালটা ওইরকম কিছু না করেই মানে একটা বোবা মানুষ যে এরকম মানে চিৎকার করে এরকম চিৎকার করা শুরু করলো তার সামনে, এবং তার সামনের দু পা উঁচিয়ে আমার আব্বুকে আঘাত করার চেষ্টা করলো একটু দূরের থেকে, বাট আঘাত করেনি। আচ্ছা। তো তখন আমার আব্বু জোরে চিৎকার দেয়। আব্বুর চিৎকার শুনে আমার চাচা এবং চাচার ফ্রেন্ড পেছনে ছুটে আসে, এবং আসার পরে আব্বুকে বলে কি হয়েছে। পরে বললো যে ও না, এখানে আরেকটা জিনিস মিসিং হয়েছে, সেটা হলো যখন পা উঁচিয়ে আব্বুকে আঘাত করার চেষ্টা করে আব্বু তখন আরেকটা ঢিল ছুঁড়ে মারে শিয়ালটাকে, এবং শিয়ালটা তখন মানে আব্বুর মানে খালের এই পার থেকে লাফ দিয়ে খালের ওই পার আর একটা গাছের মধ্যে মানে উঠে যায়। তো এটা টোটালি ইম্পসিবল একটা শিয়ালের জন্য যে একটা খাল পার হয়ে আরেকটা গাছে উঠে যাবে ওই পারের। তো তখন আমার আব্বু চিৎকার দেওয়ার পরে আমার চাচা এবং চাচার ফ্রেন্ড আসার পরে আব্বুকে বলে কি হয়েছে। আব্বু বললো আমি এরকম কিছু একটা দেখছি। তখন তারা বলে যে তুমি বাচ্চা মানুষ, অনেক রাতে হয়তোবা আমরা অনেক আগে মানে এগিয়ে গেছি, এর জন্য তুমি হয়তোবা ভয় পাইছো, এরকম কিছুই না। তো তারা চলে যায়। লঞ্চে উঠিয়ে দেওয়ার পরে আমার চাচা বলে যে তুমি যেহেতু ভয় পাইছো, এখন রাত প্রায় 2:30-3টা বাজে, তো তোমার এখনই রওনা দেওয়ার দরকার নাই, তুমি ঘন্টাখানিক পরে যখন আজান দিবে তখন তুমি চলে যাও, কারণ তখন অনেক মুসল্লিরা যায় ওদিকে, তুমি তাদের সাথে চলে যাও। তো তাদের কথা শুনে আব্বু ওখানে থেকে যায় এবং সকালের দিকে রওনা দেয় আর কি, 4টা-4:30টার পরে, ওই সময় তো আজান দেয়। তো ওই সময় ব্যাক করে। তো নর্মালি আমি আগেই বলছি যে 45 মিনিটসের ডিস্টেন্স হবে। তো আব্বু সকালে স্কুল ছিল 8টার দিকে, গ্রামের স্কুল। তো আব্বুর মানে যখন বাজারে আসে তখন বাজে 9টা-9:30। তো আব্বুর টিচার বলে যে তুমি কই গেছিলে, তুমি আজকে স্কুলে আসনি? তো তখন আব্বু বলে আমি তো ওখান থেকে হাইটে আসছি। তো সে বললো তো এতক্ষণ সময় তো লাগার কথা না, ভিতরে ক্লাস চলতেছে, এসে যাও। তো আব্বুর মানে তখন আব্বুর টিচার আব্বুর গায়ে হাত দিয়ে দেখা যায় আব্বুর একটু জ্বর ভাব। তো তখন বলে আচ্ছা তুমি বাড়িতে চলে যাও, অসুবিধা নেই। তো আব্বু বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসার পরে বাসায় কিছু বলেনি, আর যেহেতু ওখানে আব্বুর বড় ভাই ছিল সে জানে, আর তারা বলছে এরকম কিছুই না। তো আব্বুর ভয়টা অনেকটা কেটে গেছে। তো তারপরে মানে 2-1 দিন যাওয়ার পরে রাতে আব্বু যখন আমাদের মানে গেস্ট রুম থাকে না, মানে আগের দিনে তো গেস্ট রুম বলতে কি গেস্টদের জন্য একটা ঘর ছিল যেটা আমাদের মেইন বাড়ি থেকে একটু দূরে হয়, তো গ্রামে যেটা হয় আর কি। তো ওইখানে আব্বুর পড়ার ঘর ছিল, ওইখানে আব্বু পড়তো, আর মেইন যেই বাড়ি ছিল এখানে সবাই থাকতো। তো প্রতিদিনকার মতোই সন্ধ্যায় নাস্তা টাস্তা করার পর সবাই একসাথে আব্বু ওই ঘরে চলে গেছে পড়ার জন্য। আব্বুর গায়ে তখনও হালকা হালকা জ্বর, একদম পুরোপুরি সুস্থ হয়নি। পড়তে পড়তে আব্বু হঠাৎ মানে দেখলো যে আব্বুর মানে ঘরের যে টিনের দেয়াল মানে বেড়া, ওইখানে মানে সাউন্ড হচ্ছে, মানে কেউ নখ দিয়ে আঁচড় দিলে যেরকম সাউন্ড হয়। আচ্ছা। তো এরকম সাউন্ড হচ্ছে। তো আস্তে আস্তে সাউন্ডটা অনেক বাড়তেছে, মানে চারিদিক থেকে হচ্ছে, আগে একদিক থেকে 2 দিক থেকে হতে হতে 4 দিক থেকে হচ্ছে। এবং তখন আব্বু রিয়েলাইজ করতে পারলো যে আসলে চারিদিকে শিয়াল, এবং শিয়াল ডাকছে। আচ্ছা। আব্বুর তখন আগের কথাটা মনে পড়ে গেলো যে আমি একটা শিয়ালকে এরকম ঢিল মারছিলাম, এখন আমার চারিপাশে শিয়াল, তো ব্যাপারটা কিরকম। তখন আমার আব্বু চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে যায় এবং দৌড়ে এসে আমাদের মেইন যেই ঘর সেটা সামনে এসে অজ্ঞান হয়ে যায়। আচ্ছা। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার দাদা, আমার দাদু, এরা সবাই মিলে তাকে ধরে বাড়িতে ওঠানোর পরে অনেক সময় মানে প্রায় পরের দিন সকালে আব্বুর মানে জ্ঞান ফেরার পরে তার অনেক জ্বর থাকে, এবং অবস্থাটা আস্তে আস্তে এমন হয়ে যায় যে আব্বুকে আর বাঁচানো সম্ভব হবে না, এরকম অবস্থা। মানে একদমই মানে আব্বু অনেক আগে থেকে অনেক স্বাস্থ্য ভালো ছিল, আব্বু একদম শুকিয়ে যায়, শরীরের কোনো ব্যালেন্স থাকে না, একদম মানে
মানে আমরা দেখি একদম মানে কিছু লোক আছে না একদম হাড্ডির সাথে চামড়া লেগে গেছে, এরকম অবস্থা হয়ে যায়। তো আমার দাদা দাদু এরা সবাই হাল ছেড়ে দিছে, হয়তো বা ছেলেকে আর বাঁচানো যাবে না। তো পরে আমাদের ওইখানকার আশেপাশের যারা হুজুর টুজুর ছিল তারা বলে যে এটা নর্মাল হয়তো বা কোনো শিয়াল ছিল না, যা কেউ আঘাত করছে, হয়তো বা এটা অন্য কিছু হইতে পারে। তো তারা আগের কি চিকিৎসা ছিল হুজুররা যারা করতে, এবং আস্তে আস্তে তার বলে যে তোমার এই বাড়িটা চেঞ্জ করে ফেলো, মানে ওকে অন্য কোথাও পাঠিয়ে দাও। তো তখন আমার দাদা আমার আব্বুকে আমার ফুপুর বাড়িতে পাঠিয়ে দেয়, এবং সেখানে প্রায় আব্বু 6 মাস ছিল, এবং আফটার 6 মান্থ আব্বু মানে আলটিমেটলি সার্ভাইভ করতে